কথা বলতে চাই। আমি এই যে এই ধরনের নীতি পেয়েছি, এই ধরনের আপনাদের গ্রামের খবর শুনছি, কথা শুনছি, এখানে উপদেষ্টার কথাটা আমার কাছে একেবারেই বেমানান লাগে নিজেকে অন্তত। হ্যাঁ, মানে এখানে আমরা আলাদা কোনো পরিচয়ে থাকতে চাই না। তবে যেহেতু একটা দায়িত্ব আছে সে প্রসঙ্গে বলবো। তো আমি প্রথমে বলবো যে ওখানে যে ছবিগুলো আছে আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, আমি নিজেও দেখেছি। আমি প্রথমে একনলেজ করতে চাই যে ওই ছবিগুলো অসাধারণ একটা কালেকশন। আমার মনে হয় নুসরাত এবং উমামা আরও যদি চেষ্টা করেন আপনারা আরও অনেক ছবি আসবে। এবং ভিডিওটার জন্য জাফরকে এবং পুরো টিমকে আমি ভীষণ ধন্যবাদ দিচ্ছি। আমার মনে হয় যে এগুলো আমরা কপি চাইবো পরে আপনাদের কাছ থেকে, বিভিন্ন জায়গায় যেন আমরা দেখাতে পারি। এখন আমি একটু আসি যে বেগম রোকেয়ার কথা। প্রথমত রোকেয়া খাতুন ওনার নাম ছিল, পরে রোকেয়া সাখাওয়াত হোসেন হয়েছে, কিন্তু বেগম কোথাও ছিল না তার নাম হয়েছে। তাকে বেগম বানানো হয়েছে। জমিদারের গিন্নিরা যেমন বেগম হয়, হ্যাঁ, বড় লোকের বউরা যেমন বেগম হয়, তেমনি রোকেয়াকে সম্মান জানাতে গিয়ে তার নামের আগে একটা বেগম জুড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু রোকেয়ার পাওনা না। কাজে আমরা বেগম রোকেয়া বলবো না, আমরা রোকেয়া বলবো। হ্যাঁ, এবং রোকেয়া খাতুন তার আসল নাম ছিল, এবং তার যে অবদান সেটা কিন্তু তিনি বেগম হিসেবে করেন না। কাজে বেগম এমনি জমিদারের বেগমের অর্থ নিশ্চয় জানেন, বেগম মানে যার কোনো দুঃখ নেই। কারণ জমিদার তাকে খাওয়ায়, পরে অলংকার দিয়ে ভরায় রাখে, সে আরামসে থাকে, দাস দাসীরা তার সেবা করে, তো সে বেগম, তার কোনো গম নাই, দুঃখ নাই। বেগম, তার কোনো দুঃখ নাই। এটা উর্দু শব্দ থেকে আসলে আসছে। হ্যাঁ, এটা আমি মনে করি যে কাজে আমাদের বেগম, আমাদের গম অনেক আছে, আমরা এখনো ইয়ে থেকে পার হইনি। রোকেয়ার সময় এবং আমাদের সময়ের মধ্যে একটা পার্থক্য বা একটা সিমিলারিটি কি বলতে পারেন, বা একটা পার্থক্য কি বলতে পারেন? রোকেয়ার সময় হাসিনা ছিল না। আমাদের দেখেন আমরা কিরকম দুর্ভাগ্য, আমি এটা বলবো, এটা সাংঘাতিক দুর্ভাগ্যজনক ইতিহাস আমাদের জন্য, যে আমাদেরকে যাকে আমরা স্বৈরাচার বলছি তাই সে একজন নারী। আমি নারী কথাটাও বলতে চাই না, কারণ স্বৈরাচারকে কোনো জেন্ডার দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না। স্বৈরাচারের মানে কোনো জেন্ডার নেই। হ্যাঁ, মানে তাকে সে নারী না পুরুষ, যেমন মার্গারেট থ্যাচারকে বলা হতো শি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য পার্লামেন্ট। হ্যাঁ, বেস্ট ম্যান ইন দ্য পার্লামেন্ট, শি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য পার্লামেন্ট। তার মানে ইনিও বেস্ট ম্যান, তার দাপট ছিল। কিন্তু আমাদের ইতিহাসের এটা একটা দুঃখজনক, কলঙ্কজনক একটা অধ্যায় যে এই সময় আমরা যে ফ্যাসিবাদের যে রূপটা দেখেছি, কেউ যদি আঁকতে যায়, কেউ যদি একটা চিত্র আঁকতে যায়, সেটা কিন্তু তার চেহারাটাই আসবে, এবং এটা কিন্তু তবে এখন আবার একটা মিল বেগম রোকেয়ার সময় থেকে আমাদের সময়, সেটা কি জানেন? রোকেয়ার সময় পুরুষতন্ত্র ছিল, এখনো সেটা যায়নি। পুরুষতন্ত্র এটা রয়ে গেছে। এবং একটা জিনিস আমি উমামাকে বলতে চাই যে ইন্টারন্যাশনালি, গ্লোবালি যে ক্যাপিটালিজম বা পুঁজিতন্ত্র যেটা আছে, সেটার সাথে যখন পুরুষতন্ত্র একটা বৈবাহিক সম্পর্ক ঘটে যায়, যেটা আমরা পাই, তো সেটা এত মধুর একটা সম্পর্ক হয় যে সেখানে নারী পণ্য ছাড়া নারী কিন্তু কোনো অস্তিত্ব থাকে না। তো কাজে আমরা সেরকম একটা যুগে বাস করছি। পুরুষতন্ত্র নানা ফর্মে রোকেয়ার সময়ে ছিল, এখনো আছে, এখন আরো কঠিন ভাবে আছে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু গ্লোবাল যে ইকোনমিক অর্ডার বা গ্লোবাল যে পরিস্থিতি, তার বাইরে কেউ না। কাজে এখানকার ছেলেরা, পুরুষরা কেন এরকম ব্যবহার করে, সেটা দিয়ে আমাদের এদের মা বাবার ঠিকানা বের করে ব্যাখ্যা করতে পারবেন না। আপনাদের এটা বুঝতে হবে যে এটা একটা
গ্লোবাল ফেনোমেনা এটার মধ্যে আছে, যেটা আমাদের উপদেষ্টা শারমিন জানবেন যে সিডো এবং যে মানে নারীর বিরুদ্ধে যে আন্তর্জাতিক সনদ আছে তাদের অনেকগুলো গবেষণা হয়। তো সেখানে বলা হচ্ছে যে নারীর বিরুদ্ধে বৈষম্য দূর করতে হলে বর্তমানে যে স্টেপগুলো নিচ্ছে সরকারগুলো, বিভিন্ন দেশের সরকার, জাতিসংঘ এবং প্রতিষ্ঠানগুলো, বলে যে গতিতে নিচ্ছে নারী পুরুষের সমতা অর্জনের জন্য, তাহলে নারী পুরুষের সমতা অর্জন করতে 250 বছর লাগবে। এটা রিসেন্ট তথ্য। তার মানে গতিটাই দেখেন, কোথাও কিন্তু নারী নিয়ে প্রচুর কথা হচ্ছে কিন্তু তারা কিন্তু দিচ্ছে না, এবং এই গতিগুলো আমরা এত স্লো যে আমরা এটা পাচ্ছি না। তো আমি যেটা বলবো যে সবার কথা শুনে যে এত বলিষ্ঠ ভূমিকা আন্দোলনের সময় আমরা দেখতাম, আসলে অনেক সময় নিজেরাও চলে যেতাম, কিছু করার জন্য না, কিছু করতে পারিও নেই, কিন্তু যেতাম শুধু ওই মেয়েগুলোকে দেখার জন্য বা যারা করছে ওদের পাশে একটু দাঁড়াবার জন্য। আমার একটা সিনেমার কথা মনে পড়ছে, এটা 90-এর মাঝামাঝি একটা সিনেমা, আপনারা জানেন কিনা জানেন না, সওদাগর নামে ছিল। তা আমরা তখন খুব আগ্রহী হলাম এই সিনেমার প্রতি, এই জন্যে যে অঞ্জু ঘোষ তখন খুব বিখ্যাত অভিনেত্রী, প্রথম ডিসিং ডিসিং মারপিটের সিনেমা করেছিল নায়িকা হয়েও। এত ডিসিং ডিসিং নায়িকা, মানে এরকম তো চিন্তা করা যায় না, নায়িকা হবে সুন্দরী, নরম, গান গাইবে, দু একটা নাচবে, তারপর বিয়ে হবে নায়কের সাথে, এটাই ছিল। কিন্তু অঞ্জু ঘোষ নাকি সাংঘাতিক মারপিট করেছে, এবং আমরা নারী সংগঠনগুলো প্রায় 10-12 জন একত্রে মিলে একটা সিনেমা হলে আমরা গিয়ে দেখেছিলাম, নারী পক্ষ সহ। দেখে যেটা হলো, সিনেমাতে আমরা খুব এনজয় করছি, না অঞ্জু ঘোষ মানে ভিলেনকে পর্যন্ত মেরে দিচ্ছে, শেষে নায়ক তো আসলে একটা নায়ক তো থাকতেই হবে, শেষে যেটা হলো অঞ্জু ঘোষ ভিলেনকে মারলো টারলো সবকিছু, পরে যখন নায়ক আসলো, নায়ক ভিলেনকে মেরে দিল, এবং আস্তে করে অঞ্জু ঘোষ বসে মানে বসে লাস্ট দৃশ্যটা ছিল নায়কের সাথে তার বিয়ে হচ্ছে এবং সে বধূ বেশে। তার মানে আলটিমেটলি আমরা যতই ডিসিং ডিসিং করি না কেন, আমাদেরকে ওই বধূ বেশেই দেখতে চায়, নারীদেরকে বধূ বেশেই দেখতে চায়। আমি কিছু জিনিস শুনেছি, আমার বা আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না, আমি অনেক আহত মেয়েদের কথা শুনেছি যারা নাকি এখন আর সে আহত যে ওই পরিচয়টা দিতে চাচ্ছে না, কারণ তাকে বলা হবে যে মানে সে আন্দোলনে ছিল, তাকে অনেক কিছু মানে সমাজের মেয়ে হিসেবে নানা রকম মেয়ে, এবং যে এখন মেন্টাল হেলথের যখন প্রশ্ন আসে তখন দেখা যায় যে ট্রমাটিক অবস্থায় কিন্তু এদের অনেকে আছে যারা নাকি এই অবস্থা আছে। কাজে এই বাস্তবতাগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের করতে হবে। আমি একটা কথা একটু বলবো যে আমাকে আমাদের আয়োজক নুসরাত একটা অনুরোধ করেছে এবং আমি সেটা ওপেনলি বলতে চাই, তবে মিডিয়াকে অনুরোধ করবো যে আমি এখন যা বলবো সেটা আপনারা রেকর্ড যেন করবেন না। যে আমরা দুই একটা মিটিং এ ছিলাম, ওদের সংগঠনে তো নারী আছে, একজনও নারী আনে না, তাদেরকে 5 জনের কোটা দিয়ে দেয় যে আপনার সংগঠন থেকে 5 জন আসবে, ওই 5 জনের মধ্যে নারীর স্থান হয় না। তখন আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা যেদিন আসলো সেদিন আমি ছিলাম, একটা নারী আসেনি। তখন আমি ওদেরকে বললাম আজকে আমি হিন্দু, আমি একই সাথে মুসলমান, একই সাথে খ্রিস্টান এবং বৌদ্ধ সবার প্রতিনিধি হয়ে আমি বসলাম, কারণ কেউ কোনো নারী আনে না, যাদেরকে ডাকা হয় তারাও কোনো নারী আনে না, আর যারা ডাকে তারাও কোনো নারীর কথা বলে না। তো এটা কিন্তু আমার মনে হয় যে একটা সমস্যা রয়ে গেছে, বারবার খোঁচাতে হয়, বারবার বলতে হয়। আমি নাম বলবো না, কিন্তু আমি যখন অনেক সময় বলি যে অমুক ইয়েতে নারীকে আনেন, তখন আমাকে বলা হয় আপা পাওয়া যায় না, তো ঠিক পাওয়া যায় না। এখন সেই পাওয়ার চোখ, সেই পাওয়ার মন মানে তাদের আছে কিনা সেটা, হ্যাঁ
চোখ বেঁধে তো খুঁজলে পাবে না। তো এটা আমি মনে করি যে এই যে কথা বলো নারী বলছি না, আমার মনে হচ্ছিল যে আপনারা যদি জুলাই আন্দোলনের পরে কথা না বলে, তাহলে ৭১-এর পরে নারীদের অবদান কিন্তু শুধু যে তারা ধর্ষিত হয়েছিল তা কিন্তু না, নারীরা অনেকভাবে ইয়ে হচ্ছিল। তাদেরকে বীরাঙ্গনা একটা নাম দিয়ে তাদেরকে চুপ করিয়ে দিয়েছে, অন্য সবাই চুপ হয়ে গেছে। সেই ৭১-এর পরের অবস্থা যেন নারীদের না হয়, প্লিজ এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কোনো অবস্থাতে এখন কথা বলা থামাবেন, কথা আপনাদেরকে বলে যেতে হবে। কথা বলো নারী, কথা বলি নারী, হ্যাঁ আমরা সবাই কথা বলি, এটা আমাদেরকে হতে হবে। আমি সবাইকে বারবার বলবো যে দয়া করে ভাববেন না ৫ই আগস্টের পরে আন্দোলন শেষ হয়ে গেছে। আন্দোলন শেষ হয়নি, আরো অনেকভাবে আপনাদেরকে মানে শুধু তাই না, মানে শুধু নারী পুরুষ বলে না, আমাদের আরো অনেক সমাজের অনেক বৈষম্য নানা ফর্মে রয়ে গেছে। এমনকি আমরা সরকারের মধ্যেও দেখি যে অনেকে বলে যে আমার এত দিন ধরে প্রমোশন হয়নি, ফেলে রাখছে। একদম সত্যি মানে খুব কষ্ট হয় ওদের কথা শুনলে যে গত ১৫ বছর ধরে এই নাম ছিল বলে চাচা আত্মীয় একজন অমুক পার্টি করতে বলে মানে তাদের হয়নি, এরকম অনেক ঘটনা আছে। তো কাজে সব ক্ষেত্রে আমাদেরকে করতে হবে। আমি আর বেশি কথা বলবো না, শুধু আমি উমামাকে বলতে চাই এবং সবাইকে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যখন বাতিল করার কথা আসছিল তখন কিন্তু সবাই, এটা আমি বলবো যে আমাদের উপদেষ্টা পরিষদে প্রায় সবাই নারী প্রশ্নে কিন্তু বলছে যে এটাকে হয় নতুন করে দেখতে হবে বা আমাদেরকে কোনো যদি প্রভিশন রাখা না হয় যে সাইবার বুলিং বা নারীকে যেভাবে হ্যারাস করা হয় সেটাকে কিভাবে ডিল করবে, সেটা যদি না হয় তাহলে এটা একেবারে বাতিল করাটা রিস্কি হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু আলোচনা হচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরও যদি মতামত থাকে যে কোন বিশেষ ধারাগুলো করলে ভালো হয় আমাদেরকে প্লিজ দেবেন। এই ১ সপ্তাহের মধ্যে যদি দেন, আগামী এই বৃহস্পতিবারে পরের বৃহস্পতিবারে আবার আমাদের সেটা লাগবে। তো এটা আমি একটু অনুরোধ করব। আর যেটা সংরক্ষিত নারী আসন, আসলে সংরক্ষিত কথাটাও তুলে দেওয়া উচিত। সংরক্ষিত তো নাই, ওটা তো সংরক্ষিত না, ওটাকে বলা উচিত যে সাজানো নারী আসন বা এরকম কিছু, যেটাকে নিয়ে পুতুল খেলা হয়েছে এতদিন। তো কাজে আমরা সংরক্ষিত শব্দটাও রাখবো কিনা দেখবো, তবে নারী আসন লাগবে। আমি মনে করি কোটার প্রশ্নে যেটা আসছে, কোটা হিসেবে কোটা দেওয়াটা আমাদের জন্য অবমাননাকর। কিন্তু নারীকে আবার আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবেও বলতে চাই না, কিন্তু নারী বৈষম্যের শিকার, নারী যে পিছিয়ে রাখা হয়েছিল সেই কারণে নারীকে বিশেষ, যেটাকে বলে অ্যাফার্মেটিভ অ্যাকশন, যে আপনি কিছু এমন ব্যবস্থা নেবেন যেটাতে তাদেরকে তুলে আনা যায়। আপনি আমি হয়তো অনেক ফাইট করে অনেক জায়গায় আসতে পারছি।